আমাদের দেখা প্রায় সব মুভিতেই গল্প থাকে প্রধানত একটি, কিন্তু এই মুভিতে গল্প আছে তিনটি। তবে তিনটি গল্পই এক একটা মাস্টারপিস। এগুলো দেখার পর আপনি ভাববেন এটা আমি কি দেখলাম। প্রথম গল্পটি একজন সাধারণ মেয়ের গল্প, যে মেয়েটির জোর করে অন্য একটি জায়গায় বিয়ে হয়ে যাওয়ার কারণে তার স্বামী বাড়িতে না থাকায় সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে শেষবারের মতো দেখা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই সম্পর্ক ফিজিক্যাল রিলেশনে গড়ায়। আর এখানেই ঘটে বিপত্তি। ফিজিক্যাল রিলেশন করার সময় মেয়েটির এক্স বয়ফ্রেন্ড সেখানে মারা যায়। কিন্তু এখন মেয়েটি কি করবে? শুধুমাত্র একটি ভুলের কারণে এই মেয়েটি একসময় ধরা পড়ে যায়। তখন পুলিশ অফিসার সহ আর অনেককে তাকে শারীরিক মজা দিতে হয়। কিন্তু ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা আরও আছে। এই মুভির দ্বিতীয় গল্প চারজন উঠতিবয়স্ক ছেলেদের নিয়ে, যারা একদিন প্ল্যান করে স্কুল পালিয়ে একটা বন্ধুর বাসায় সবাই মিলে টিভিতে একটু দুষ্টু মুভি দেখবে। তারা যখন সেই দুষ্টু মুভি দেখা শুরু করলো, তখন দেখা গেল ওই মুভির নায়িকা তাদের একজনের আপন মা। কিন্তু ভয়ঙ্কর এই দৃশ্যটা ওই ছেলেটি মেনে নিতে পারল না, তাই সে তার মাকে খুন করার জন্য বাসার দিকে যেতে শুরু করলো। কিন্তু তারপর ছেলেটি কি তার মাকে খুন করতে পেরেছিল, নাকি সে নিজেই খুন হয়ে গিয়েছিল? তৃতীয় নম্বর গল্পটি একটা 5 বছরের ছেলের গল্প। ছেলেটির বাবা বহুদিন আগে বাসা থেকে চলে গেছে, কিন্তু তার বাবা যখন বাসায় ফিরে আসে তখন তো সবাই অবাক, কারণ তার বাবা ছিল একজন পুরুষ আর বাড়ি ফিরে এসেছে আস্ত একটি মহিলা হয়ে। বাসার সবাই তার বাবার এই রূপান্তর মেনে নিতে না পারলেও ছেলেটি মেনে নেয়, আর এখানেই ঘটে বিপত্তি। এরপর ছেলেটির সাথে কি ঘটবে বা ওই ট্রান্সজেন্ডার মেয়েটির সাথে কি ঘটবে, এগুলো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে প্রতিটা গল্প আলাদা আলাদা টাইমলাইনে বলা শুরু করি। আর হ্যাঁ, আপনি দেখছেন ফিল্মিময় প্রেজেন্টস সুপার ডিলাক্স। মুভির শুরুতে একটি ব্যাকগ্রাউন্ডে দুইজনের কথোপকথন শুনতে পাওয়া যায়, যেখানে ভেম্বু নামের একটি মেয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে নিজের বাসায় আসতে বলে, কারণ আজ তার হাজব্যান্ড বাসায় নেই। যেহেতু মেয়েটির বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তাই সে শেষবারের মতো তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। এরপর আমরা দেখতে পাই ভেম্বু তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু মজা করতে করতে হঠাৎ তার বয়ফ্রেন্ড আর কোনো কথা বলে না। ভেম্বু ছেলেটার বুকে মাথা রেখে শুনতে পায় তার কোনো হার্টবিট চলছে না, অর্থাৎ সে মারা গেছে। কিন্তু এমন সময় সে মরেছে যে এখন ভেম্বুর তো মহা বিপদ। কিছুক্ষণ পরেই ভেম্বু নিচে তাকিয়ে দেখতে পায় তার হাজব্যান্ড বাসায় চলে এসেছে। এখন তো তাহলে মরার উপর খাড়ার ঘা। সে কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে তার এক্স বয়ফ্রেন্ডের বডিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। এদিকে ভেম্বুর হাজব্যান্ড মুগিল যখন বাসায় আসছিল, তখন তার পাশের ফ্ল্যাটের একজন লোক তাকে ডেকে বলে তার বাসায় কিছু মেহমান এসেছে, আর এতে করে তার একটু জায়গার সংকট হচ্ছে। যদি কয়েকজনকে তার বাসায় রাখা যায় তাহলে তার খুবই উপকার হয়। তার এমন কথা শুনে মেহমানগুলোকে মুগিল তার নিজের বাসায় পাঠিয়ে দিতে বলে। তারপর সে যখন বাসায় আসে, তখন তার স্ত্রী ভেম্বু তার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি বলতেই যাচ্ছিল, কিন্তু তার বেশ ইতস্তত বোধ হচ্ছিল। সে কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক এমন সময় পাশের ফ্ল্যাটের সেই অতিথিগুলো চলে আসে। তারপর তাদেরকে একটু পানি খেতে দেওয়ার জন্য মুগিল যখন ওই ফ্রিজটি খুলতে যাবে, তখন ভেম্বু তাকে ইশারায় নিষেধ করছিল। তারপরেও মুগিল ফ্রিজটি খোলে এবং সে সেখানে ভেম্বুর এক্স বয়ফ্রেন্ডের বডিটা দেখতে পায়। এটা দেখে সে সাথে সাথে ফ্রিজটি বন্ধ করে দেয়। তখন ভেম্বু তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এটা শুনে সে তো রাগে আগুন, কিন্তু বাসায় অতিথি থাকায় সে ভেম্বুকে কিছুই বলতে পারে না। ভেম্বু তাকে বলে, এটা সম্পূর্ণ আমার দোষ, তাই তুমি পুলিশকে ডাকো, আমি সারেন্ডার করব। আমি জেলে যেতেও রাজি আছি, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। কিন্তু মুগিল পুলিশকে ডাকতে চায় না, কারণ এতে করে তার সামাজিক মর্যাদা নষ্ট হবে। তাছাড়া এটা তো তার নিজেরই বউ, এছাড়াও তার বাবা মা অনেক কষ্ট পাবে। তাই তারা প্ল্যান করে ওই বডিটাকে যেভাবে হোক বাসা থেকে বের করে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিবে। তারপর এই কাজটা শেষ হলে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। এই প্ল্যানে ভেম্বুও রাজি হয়। তাই তারা দুজনে মিলে প্রথমে ওই বডিটাকে টুকরো টুকরো করতে চায়, কিন্তু কাটতে যাওয়ার সময় তারা কেউই এটা করতে পারে না। তাই তারা বডিটাকে তাদের খাটের তোষকের ভেতর ভরে এবং মেহমানদের থেকে লুকিয়ে ওটা সিঁড়ির কাছে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয়। তারপর নিচে গিয়ে সবার থেকে আড়াল করে ওই বডিটা ওরা গাড়িতে তোলে এবং ছেলেটির চোখে একটি সানগ্লাস পরিয়ে দেয়, যাতে করে মানুষ কিছুই বুঝতে না পারে। আর শেষে দুজনেই গাড়িতে উঠে তারা বডিটাকে নিয়ে চলে যায়। কিন্তু সমস্যা হয়, তারা যখন চলে যাচ্ছিল তখন সেখানে একজন পুলিশ অফিসার আসে মুগিলের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তাদেরকে চলে যেতে দেখে পুলিশ অফিসারটি দ্রুত তাদের পিছু নেয়। প্রথমে তারা একটা ফাঁকা জায়গায় গিয়ে গাড়িটা থামায় এবং সেখানে গাড়িটা রেখে পালিয়ে যেতে চায়। কিন্তু মুগিল কিছুটা দূরে গিয়েই দেখতে পায় সেখানে রাস্তার দিকে তাক করে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাই তাদের আর এখানে গাড়িটি রাখা হয় না।
তারা আবারও গাড়িতে ফিরে আসে এবং গাড়িটি চালিয়ে সোজা রাস্তার মধ্যে একটি রেল লাইনের ওপর থামায়। এখন তাদের প্ল্যান, যখন একটি ট্রেন আসবে তখন তারা গাড়িটি লাইনের ওপর রেখে পালিয়ে যাবে, যাতে করে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি ভেঙে যায় আর মানুষ মনে করে একটা অ্যাক্সিডেন্টের ফলে ওই লোকটি মারা গেছে, সুতরাং তাদের আর কোনো ভয় থাকবে না। কিন্তু তারা অনেকক্ষণ বসে থাকার পরও দেখতে পায় কোনো ট্রেন আসছে না। তাই মুগিল আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে ট্রেন আসতে এখনও প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এদিকে তাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তাই তারা গাড়িটি নিয়ে কিছু খাবার কিনতে যায়। খাবার খাওয়া শেষ হলে তারা আবারও সেই রেল লাইনের ওপরে ফিরে আসে, আর এতক্ষণে ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল। তাই মুগিল ওই ছেলেটির বডিটা বের করে এনে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। তারপর তারা দুজন যখন সেখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তেই তাদের কাছে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে যে লোকটি ফোন করেছিল সে বলতে শুরু করে, আচ্ছা বলো তো, মানুষ কেন মনে করে যে তারা সহজভাবে একটা খুন করে সেই বডিটা নষ্ট করে দিলে আর কোনো প্রমাণ থাকবে না? এটা শুনে তারা তো ঘাবড়ে যায়। ওই পাশের লোকটি আরও বলে, তোমাদের দূর থেকে আমি দেখছি, তোমরা এখনই ট্রেন লাইনের ওপর থেকে গাড়িটি সরাও এবং আমার কাছে এসো। এই লোকটির নাম ছিল ওসি বার্লিন। মনে আছে, তারা যখন গাড়িটি নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল তখন এই পুলিশ অফিসারটি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তাদের বাসায় এসেছিল এবং তাদের পিছু নিয়েছিল। আসলে ওসি বার্লিন এতক্ষণ তাদের সব কর্মকাণ্ড দেখছিল এবং সে সব কিছু ভিডিও করে রাখছিল। এবার মুগিল এবং ভেম্বু ওসি বার্লিনের কাছে আসে। বার্লিন তাদেরকে নিয়ে একটি ফাঁকা গোডাউনের ভেতরে আসে এবং সেখানে এসে সে মুগিলকে মারতে শুরু করে। কিন্তু এটা দেখে ভেম্বু তাকে বলে, ওর আসলে কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি আপনার কাছে সারেন্ডার করব, তাই ওকে আপনি না মেরে আমাদের থানায় নিয়ে চলুন। এছাড়াও সে পুলিশ অফিসারের সাথে সব ঘটনা খুলে বলে যে সে আর ওই ছেলেটি একই কলেজে পড়তো এবং তারা প্রেম করত, কিন্তু তার বাবা জোর করে মুগিলের সাথে বিয়ে দিয়ে দেওয়ার কারণে ওই ছেলেটি হতাশায় ভুগছিল। তাই সে শুধুমাত্র একটু দেখা করার জন্য তাকে ডেকেছিল। তবে তখনই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছেলেটি সেই সময়েই মারা যায়। ভেম্বুর মুখে এই কাহিনী শুনে পুলিশ অফিসার বার্লিন তো হাসতে হাসতে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তারপর সে তাদেরকে বলে, আমি যদি তোমাদের এই কেসটা সবার সামনে ওপেন করি এবং তোমাদের জেলে ভরে দিই তাহলে সরকার আমার পদোন্নতি করবে এবং একটা ব্রোঞ্জের মেডেল দিয়ে আমার শার্টে লাগাতে বলবে, কিন্তু এই সামান্য ব্রোঞ্জের মেডেল শার্টে ঝুলিয়ে আমার লাভটা কি বলো? তার এই কথা শুনে মুগিল ভাবে সে হয়তো তাদের কাছ থেকে ঘুষ চাইছে, তাই সে বলে, আমি আপনাকে 5 লাখ টাকা দিতে পারবো, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু ওসি বার্লিন আসলে টাকার লোভী না, সে হচ্ছে নারী লোভী। তাই সে ভেম্বুর দিকে তাকিয়ে বলে, তুমি শুধু তোমার বউকে আমার হাতে তুলে দাও, তারপর আমি এই কেস ঢিসমিস করে দেব, তখন তোমরা যেখানে খুশি যেতে পারবে। তবে তার আগে তোমার বউকে নিয়ে আমি সুন্দর একটি রিসোর্ট থেকে ঘুরে আসতে চাই এবং একটু সুখী জীবন পার করতে চাই। পুলিশ অফিসারের এমন কথা শুনে ভেম্বু খুব ভয় পেয়ে যায়। সে বলে, স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এটা করেছি বটে, কিন্তু আমি কোনো পতিতা মেয়ে না, আমি তাকে ভালোবাসতাম বলেই তার সাথে এটা করতে পেরেছি। তাই বলে যে যার তার সাথে আমি ফিজিক্যাল রিলেশন করতে পারবো এটা কখনো সম্ভব না। সে কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে যায়। তখন ওসি বার্লিন মুগিলকে তাকে বোঝাতে বলে। মুগিল তার কাছে আসে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এবার ওসি বার্লিন মেয়েটিকে বলে, তুমি যদি কারাগারে যাও সেখানে যে সেফ থাকবে এটা কিভাবে বলতে পারো? এখানে শুধুমাত্র আমি একা তোমাকে পাওয়ার জন্য লাইনে আছি, কিন্তু কারাগারে গেলে সেখানে পলিটিক্যাল লিডার, কারারক্ষী অফিসার, এছাড়াও বড় বড় গ্যাংস্টার আছে যারা তোমার এই ঘটনা শোনার পরে সবাই তোমাকে পাওয়ার জন্য লাইন দিবে, আর তখন তোমাকে বাধ্য হয়ে সবার সাথেই শুতে যেতে হবে। তাই আমি যা বলছি সেটা মেনে নাও, তাহলে তোমার জন্যই ভালো হবে। তার এমন কথা শুনে ভেম্বু হ্যাঁ বলে। এবার ওসি বার্লিন তাদেরকে নিয়ে অন্য একটি জায়গায় যেতে চায়, এ কারণে তাকে ফলো করতে বলে। তবে তার বাইকটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। সেই সময় গাড়ির মধ্যে বসে বসে ভেম্বু মুগিলকে বলে, আমি এটা কোনোভাবেই তার সাথে করতে পারবো না। তখন মুগিল আবারও একটা প্ল্যান তৈরি করে। সে বলে, বার্লিন যখন বডিটা লুকানোর চেষ্টা করবে তখন আমরা লুকিয়ে তাকে ভিডিও করব আর এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব, এর ফলে হয়তো আমরা বেঁচে যাব। কিন্তু তাদের এই প্ল্যান আর সফল হয় না, কারণ ওসি বার্লিনের বাইকটা স্টার্ট না হওয়ার কারণে সে নেমে এসে মুগিলকে গাড়ির সাথে হাতকড়া দিয়ে বেঁধে ভেম্বুকে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। কিন্তু ওসি বার্লিন যেই মুহূর্তে একটু সামনে এগিয়ে এসে মুগিলের সাথে কথা বলছিল তখনই ওপর থেকে তার মাথার উপরে একটি টিভি এসে পড়ে, আর ওসি বার্লিন সেখানেই মারা যায়। এমন আকস্মিক ঘটনায় তারা দুজনেই বেশ অবাক হয়ে যায় এবং মুগিল তার হাতকড়াটা খুলে বার্লিনের কাছে এসে যখন দেখতে পায় সে মারা গেছে তখন তারা দুজনেই অনেক খুশি হয়, কারণ তাদের সমস্যা এখন সমাধান হয়ে গেছে। তবে এই টিভিটা কোথা থেকে আসলো বা কিভাবে এখানে এসে পড়লো এটা জানতে হলে আপনাদেরকে দ্বিতীয় গল্পটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন টিভিটা ঠিক কোথা থেকে আসলো।
দ্বিতীয় গল্পটিতে প্রথমে 4জন টিনেজ বয়সের ছেলেকে দেখা যায়, আর আজকে তারা ক্লাস ফাঁকি দিয়ে দুষ্টু মুভি দেখার প্ল্যান করেছে। তাই তাদের মধ্যে একটু মোটু বন্ধুকে দিয়ে তারা একটা মহিলার কাছ থেকে একটা দুষ্টু মুভির সিডি কিনে নিয়ে আসে। তারপর একজনের বাসায় চলে যায় টিভিতে সেই মুভি দেখতে। তারা সবাই নিজেদের চোখে 3D চশমা লাগিয়ে নেয়, তারপর টিভিটি প্লে করে দেয়। কিন্তু কিছুক্ষণ মুভি চলার পরে যখন মুভির নায়িকা বিশাল একটা হট অ্যাকশনে নিজের চেহারা সামনে ঘোরায়, তখন তারা দেখতে পায় এই মহিলাটি তাদেরই বন্ধু সুরির মা। এটা দেখে তো সুরি চমকে ওঠে। সে রাগে দুঃখে চিৎকার করতে করতে টিভির দিকে একটি বোতল ছুঁড়ে দেয়। এতে করে টিভিটা সাথে সাথে ভেঙে যায়, আর সুরি চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। তার এমনভাবে দৌড়ে চলে যেতে দেখে একজন তার পিছনে পিছনে যায়। সুরি বাইরে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই হাত দিয়েই আমি আমার মায়ের পায়ে কত প্রণাম করেছি, এই হাত আমি রাখবো না। এই বলে সে হাত পানিতে ধোয়া শুরু করে এবং সে আরও রেগে গিয়ে তার বন্ধুকে বলে, আমি যেভাবেই হোক আমার মাকে মেরে ফেলবো, তাহলেই আমার শান্তি হবে। এই বলে সে বাড়ির দিকে দৌড় শুরু করে তার মাকে মেরে ফেলার জন্য। দৌড়াতে দৌড়াতে সে একটি নতুন ট্যাক্সির সাথে ধাক্কা খায়। ট্যাক্সিওয়ালা তাকে কিছু বললে সে একটা ইট তুলে ট্যাক্সির গ্লাসটা ভেঙে দেয়, আর এতে করে লোকটি তার পিছু নেয়। নিজের বাড়িতে পৌঁছে সুরি দেখতে পায় তার মা পাশের বাড়িতে একটা মহিলার সাথে গল্প করছে। তখন সে ড্রয়ার থেকে একটা স্ক্রুড্রাইভার বের করে ওই বাড়ির দিকে যায় তার মাকে মেরে ফেলার জন্য। কিন্তু সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এর ফলে ওই স্ক্রুড্রাইভারটি তার নিজেরই পেটে ঢুকে যায়। সুরির মা লীলা দ্রুত তাকে উঠায়। তারপর সে তার বন্ধুকে একটি গাড়ি ডাকতে বলে। বন্ধুটি গিয়ে ওই গাড়িওয়ালাকে ধরে নিয়ে আসে, যে গাড়িওয়ালার গ্লাস ছুরি ভেঙে দিয়েছিল বলে লোকটি তাকে ধরতে এসেছিল। এরপর তারা দ্রুত তাকে একটি কাছের হাসপাতালে নিয়ে যায় এবং তাকে পেটে ব্যান্ডেজ করে বড় হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু তারা যখন ওই গাড়িতে করে বড় হাসপাতালে যাবে, ঠিক তখনই সেখানে ছুরির বাবা চলে আসে, আর সে তাকে গাড়িতে তুলে হাসপাতালের পরিবর্তে নিজের ডেরায় নিয়ে আসে। এই লোকটির নাম আবার ধনশিখর। সে বহু বছর আগে একটি সমুদ্রে গিয়েছিল ঘুরতে, কিন্তু সেখানে হঠাৎ করে সুনামি হয়ে যাওয়ার কারণে সে সমুদ্রে ভেসে চলে যাচ্ছিল। তবে সেই মুহূর্তে সে একটি মূর্তি আঁকড়ে ধরে সেই সুনামি থেকে ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল। আর এই ঘটনার পর থেকে সে ওই মূর্তিটি সমুদ্র থেকে তুলে নিয়ে এসে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করে। সে ভাবে ওই মূর্তিটি তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে, সুতরাং এটা হয়তো অনেক ক্ষমতাবান একটি মূর্তি। তাই সে ওই মূর্তির কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। এদিকে সেখানে সুরির মা লীলা চলে এসেছিল। সে বারবার তার স্বামীকে দরজা খুলতে বলছিল, কারণ তার ছেলেকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তবে তার স্বামী কিছুতেই দরজা খোলে না। তখন সে বাধ্য হয়ে স্থানীয় কাউন্সিলরকে ফোন করে। কাউন্সিলর তখন সেখানে এসে ভয়ভীতি দেখিয়ে তাকে দরজা খুলতে বলে এবং ছুরিকে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ছুরি তার যে বন্ধুটির টিভিটি ভেঙে দিয়েছিল, সেই বন্ধুটি প্রচুর কান্নাকাটি শুরু করে, কারণ তার বাবা যদি জানতে পারে তারা পর্ন মুভি দেখতে দেখতে টিভি ভেঙে ফেলেছে, তাহলে সে তাকে মারতে মারতে মেরেই ফেলবে। আর এ কারণেই তারা সবাই মিলে প্ল্যান করে যেভাবেই হোক তাদের আরেকটি নতুন টিভি কিনতে হবে। কিন্তু তাদের কাছে তো টাকা নেই, তাই টাকা ম্যানেজ করতে তারা সবাই মিলে বাইরে আসে। তাদের একজন পরিচিত ছেলে সবাইকে নিয়ে একটি স্থানীয় গ্যাংস্টারের কাছে আসে। ছেলেটি গ্যাংস্টারের কাছে বলে তাদের কিছু একটা কাজ দিতে, কারণ তাদের খুব দ্রুত বেশ কিছু টাকা লাগবে। এই কথা শুনে গ্যাংস্টার লোকটি তাদের হাতে একটি বিষাক্ত পদার্থ ধরিয়ে দেয় এবং বলে অমুক সময় অমুক জায়গাতে একজন লোকের চায়ের কাপে এই বিষাক্ত জিনিসটি মিশিয়ে দিতে হবে, আর তারা যদি এই কাজটি করতে পারে তাহলে তাদের অনেক টাকা দেওয়া হবে। এরপর তারা তিনজন সেই জিনিসটা নিয়ে সেই জায়গায় চলে যায়। তারপর তারা সুযোগ বুঝে সেই লোকটির চায়ের কাপে ওই জিনিসটি মিশিয়ে দেয় এবং সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে থাকা মোটু বন্ধুটি সবাইকে বলে, আমি শুনেছি কাউকে মারার থেকে যদি কারো প্রাণ বাঁচানো যায় তাহলে নাকি বেশি টাকা পাওয়া যায়, তাই আমরা যদি ওই লোকটির প্রাণ বাঁচিয়ে দিই তাহলে ও হয়তো আমাদের অনেক টাকা দিবে। তখন তার এই প্ল্যানটি সবারই পছন্দ হয়, তাই তারা দ্রুত গিয়ে সেই লোকটির চায়ের কাপে বিষ মিশানোর কথা বলে দেয়। কিন্তু এর ফলে তাদের প্ল্যানের ঠিক উল্টো কাজ হয়, অর্থাৎ তারা ধরা পড়ে যায়। ধরা পড়ে গেলে সবাইকে আবারও সেই গ্যাংস্টারের কাছে নিয়ে আসা হয়। গ্যাংস্টার লোকটি তখন যেই ছেলেটি এই তিনজনকে এখানে নিয়ে এসেছিল তাকে উল্টো করে দড়িতে ঝুলিয়ে রেখে তাদের তিনজনকে জুতা দিয়ে পিটানো শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই মোটুকে মারতে গিয়ে তার নতুন টিভিটা ভেঙে যায়। ওই গ্যাংস্টার ওদেরকে বলে তারা যেন কিছুক্ষণের মধ্যেই আরেকটা টিভি কিনে নিয়ে আসে, না হলে তাদেরকে গলা কেটে মেরে ফেলা হবে। এতে করে তো তারা তিনজন আরও বিপদে পড়ে যায়। এতক্ষণ তাদের একটি টিভি কেনার জন্য টাকা গোছানোর প্রয়োজন ছিল, তবে এখন দুইটা টিভির জন্য টাকা গোছানো দরকার। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। সেই সময় তাদের মাথায় আসে চুরি করা ছাড়া এখন আর কোনো উপায়ই নেই। যেই প্ল্যান সেই কাজ করা শুরু।
তারা চুরি করতে একটি ফাঁকা বাসায় ঢোকে, কিন্তু সেখানে ঢুকে সবাই দেখতে পায় সব কিছু কেমন এলোমেলো করে পড়ে আছে। অনেক খোঁজাখুঁজির পরে তারা একটা ড্রয়ারে বেশ কিছু টাকা পায়। দ্রুত টাকাগুলো নিয়ে তারা একটি টিভির দোকানে যায় টিভি কেনার জন্য। কিন্তু দোকানে গিয়ে তারা যখন টাকাগুলো দোকানদারকে দেখায়, তখন দোকানদার বলে এগুলো অনেক পুরনো নোট, এই নোটগুলো এখন অচল হয়ে গেছে, তাই তাদের টিভি কেনা আর হয় না। তবে যে ছেলেটি ওই টাকাগুলো পেয়েছিল সে তাদেরকে বলে, চল আমরা আবারও ওই বাড়িতে যাই, কারণ ওই ড্রয়ারের মধ্যে আরও কিছু টাকা দেখেছিলাম। কিন্তু সে শুধুমাত্র এই টাকাগুলো নিল কেন এটা জানতে চাওয়ায় সে বলে, আমি ভেবেছিলাম আমাদের হয়তো এই টাকাগুলোতেই হয়ে যাবে, তাই আমি আর ওই টাকাগুলো নিইনি। তারপর আবারও তারা তিনজন মিলে সেই বাড়িতে ঢোকে। তবে এবারে তারা সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখে, কিন্তু তার চোখ ফাঁকি দিয়ে তারা যখন আবারও ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একজন মেয়ে আসে। মেয়েটিকে দেখে তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়। তাদের একজন বলতে শুরু করে, আমরা কখনো এর আগে চুরি করিনি, তবে এবার খুব বিপদে পড়ে চুরি করতে এসেছি, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যখন কথা বলছিল তখন সবাই লক্ষ্য করে তারা কথা বলছে ঠিকই, কিন্তু তাদের ঠোঁট নড়ছে না। আর আরও অদ্ভুত ব্যাপার, তারা সবাই সেখানে পাথরের মতো জমে গেছে, কেউ আর একটুও নড়তে পারছে না। এমন ভুতুড়ে ব্যাপার দেখে তারা ভয়ে হিসু করে দেয়। এবার সামনে থাকা মেয়েটি হঠাৎ করে একটা এলিয়েনে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ এই মেয়েটি একটি এলিয়েন ছিল। সে কিছুক্ষণের মধ্যেই আবারও মানুষ হয়ে যায়, আর এর ফলে তারাও আবারও স্বাভাবিক হয়ে যায়। মেয়েটি সবার সামনে থাকা লম্বা ছেলেটার কাছে এসে তার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পায় এই ছেলেটির আত্মা খুব ভালো, তাই সে ওই ছেলেটিকে বলে, তুমি আমার সাথে থেকে যাও, তাহলে আমি তোমাকে সব কিছুই দেব। কিন্তু সে কিভাবে থাকবে, তার বাসায় মা বাবা খোঁজাখুঁজি করবে। আর এই কারণে মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে, সে ওই ছেলেটির একটা ডুপ্লিকেট মানুষ বানিয়ে দেয়, আর তাদেরকে বলে, এই ছেলেটি এখন আমার সাথেই থাকবে, আর এরপর থেকে তোমাদের যখনই টাকা লাগবে বা অন্য কোনো হেল্প লাগবে তখনই তোমরা আমার কাছে চলে আসবে। এই বলে সে তাদেরকে বেশ কিছু টাকা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা সবাই মিলে টাকাগুলো নিয়ে দোকানে এসে নতুন টিভি কেনে এবং একটা টিভি সেই গ্যাংস্টারের বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাকে বলে আসে, তোমার 24 ইঞ্চি টিভির বদলে 48 ইঞ্চি টিভি কিনে দিয়ে গেলাম, তবে কালকে তুমি আরও একটা 55 ইঞ্চি টিভি পাবে। এরপর তারা আরও একটি টিভি কিনে তার বন্ধুদের বাড়িতে নিয়ে আসে। নতুন টিভিটা তাদের বাড়িতে সেট করে পুরনো টিভিটা নিয়ে তারা ছাদে চলে যায় এবং সেখান থেকে তারা ওই টিভিটা আরেকটু উপরের ছাদে ফেলে দেয়। এবার বুঝতে পেরেছেন যে ওই ওসি বার্লিনের মাথায় টিভিটা কোথা থেকে এসে পড়েছিল। টিভিটা ফেলে দিয়ে তারা তিন বন্ধু মিলে একটি সিনেমা হলে চলে আসে আরও বড় স্ক্রিনে দুষ্টু মুভি দেখার জন্য। এখন তো তারা যা ইচ্ছা তাই করতে পারে, কারণ তাদের হাতে এখন প্রচুর পরিমাণে টাকা আছে। আর এদিকে ছুরি নামের তাদের যে বন্ধুটি হাসপাতালে ছিল, তার বাবা হাজারবারও ওই মূর্তির কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পায় না, তাই সে মূর্তিটার ওপর রাগ করে সেটা ভেঙে ফেলতে চায়। কিন্তু সেখানে থাকা তার সেক্রেটারি কিছুতেই এটা ভাঙতে দিতে চায় না। তবে অনেক ঠেলাঠেলি করার কারণে হঠাৎ করে সেটা মাটিতে পড়ে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবে অদ্ভুত ব্যাপার, তারা দুজন দেখতে পায় ওই মূর্তির মাথার মধ্য থেকে বেশ কিছু ডায়মন্ডের টুকরো পড়ে গেছে। এটা দেখে তো তারা দুজনেই অবাক। এমন সময় ছুরির মা লীলা হাসপাতাল থেকে ফোন করে, তার ছেলেকে বাঁচাতে হলে প্রচুর টাকার প্রয়োজন, কারণ ডাক্তার টাকা ছাড়া কিছুতেই অপারেশন করবে না। এই কথা শুনে ছুরির বাবা ওই ডায়মন্ডের টুকরোগুলো বিক্রি করে ছেলেকে চিকিৎসা করায় এবং ছুরি অবশেষে ভালো হয়ে যায়। সে ভালো হয়ে গেলে তার মা তাকে বোঝায়, দুনিয়ার সব মানুষই কম বেশি খারাপ মুভি দেখে, কিন্তু খারাপ মুভিটা দেখলে তারা নিজেরা নিজেকে কখনোই খারাপ মনে করে না। কিন্তু এই মুভিতে যারা অভিনয় করে তাদেরকে সবাই খারাপ ভাবে। অভিনয় করা আর দেখা একই কথা। এবার চলেন তৃতীয় এবং সবচেয়ে মজার কাহিনীটায় আসা যাক। রাজকুট্টি নামের মাত্র 5 বছর বয়সের এই ছেলেটির বাবা গত 6 মাস আগে বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু সে এখনও বাড়িতে ফিরে আসেনি। তবে 6 মাস পরে তার বাবা ফোন করে জানিয়েছে সে বাড়িতে আসবে। তাই রাজকুট্টি তার বাবার জন্য অপেক্ষা করে, আর আজকেই তার বাবার বাড়িতে আসার দিন হয়েছে। তাই সবাই মিলে যখন বাইরে অপেক্ষা করছিল তখন তার বাবা একটি গাড়ি থেকে নামে। কিন্তু এটা কি, তার বাবা তো হুবহু একজন মেয়ে হয়ে গেছে, অর্থাৎ সে পুরুষ থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। আসলে যাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার মহিলা। তাই সে নিজের নাম পরিবর্তন করে রেখেছে শিল্পা রানী। শিল্পার বউ তাকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পায় এবং সে কান্নাকাটি করতে শুরু করে। তার এই মেয়ে হয়ে যাওয়া বাসায় কেউই মেনে নিতে পারে না। শিল্পা তার বউয়ের কাছ থেকে একটি শাড়ি চায় এবং সে শাড়িটা এত সুন্দর করে পরে যেভাবে আসলে মেয়েরাও শাড়ি পরতে পারে না। শিল্পা এতদিন মুম্বাইতে থাকতো এবং সেখানে হিজড়াদের মতো মানুষের কাছ থেকে টাকা ইনকাম করত। তবে বাসার কেউ শিল্পাকে মেনে নিতে না পারলেও তার বাচ্চা রাজকুট্টি ঠিকই মেনে নিতে পেরেছে। একদিন শিল্পা তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে শিল্পার ছেলে তাকে জিজ্ঞেস করে সে মুম্বাইতে কী কাজ করত।
তখন শিল্পা তার ছেলেকে বলে সে মুম্বাইতে দারুণ একটা কাজ করত। এই বলে সে তাকে দেখাতে নিয়ে যায় সে আসলে কি করত। শিল্পা একটা দোকানের সামনে গিয়ে হাতে তালি দিয়ে ওই লোকটির কাছ থেকে বেশ কিছু টাকা নেয় আর তাকে আশীর্বাদ করে যায়, অর্থাৎ সে মুম্বাইতে হিজড়াদের মতো কাজ করত। এটা দেখে তার ছেলে তো খুবই মজা পায় এবং সে শিল্পাকে বলে বড় হয়ে সেও তার মতো কাজ করতে চায়। তারপর শিল্পা তার ছেলেকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার ছেলের হিসু লাগে। সে তার ছেলেকে একটা পাবলিক ওয়াশরুমে নিয়ে যায় হিসু করাতে, কিন্তু তার ছেলের প্যান্টের চেইনে তার ছোট্ট মেশিনটা আটকে যায়। এর ফলে শিল্পা সেটা ছাড়িয়ে দিতে গেলে ঠিক তখনই সেখানে একজন পুলিশ চলে আসে। আর পুলিশ এসে তাকে এই অবস্থায় দেখে মনে করে সে হয়তো ওই বাচ্চাটির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, তাই পুলিশ শিল্পাকে থানায় ধরে নিয়ে যায়। কিন্তু শিল্পা যখন তার পরিচয় দেয় এবং বাসায় ফোন করে তখন পুলিশ বুঝতে পারে যে এটা আসলেই তার ছেলে ছিল, তাই সে তাকে ছেড়েই দিতে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তেই সেখানে থানার ওসি বার্লিন চলে আসে। বার্লিনের কথা মনে আছে তো? সে আসলে এই থানারই ওসি ছিল। কিন্তু আপনার মনে হতে পারে সে এখনো কিভাবে বেঁচে আছে। আসলে মুভিতে এই সিনগুলো কেটে কেটে দেখানো হয়েছিল, কিন্তু আমি এক টাইম লাইনে বর্ণনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, বার্লিন এসে শিল্পাকে নিজের কাছে ডাকে। আর এই লোক এত পরিমাণে খারাপ ছিল যে সে শিল্পার দিকেও নজর দেয়। সে বিভিন্ন কলা কৌশলে শিল্পাকে নিজের রুমে ডেকে নিয়ে যায় এবং তার ছেলেকে বিস্কুট খাওয়ানোর জন্য আরেকজন পুলিশের কাছে দিয়ে দেয়। তারপর রুমে নিয়ে গিয়ে সে শিল্পার সাথে খারাপ কাজ করে। কিছুক্ষণ পর শিল্পা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। তার ছেলে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে তখন বলে পুলিশ আমাকে আমার পিছনে মেরেছে। তারপর আবারও তারা দুজন যেতে শুরু করে। তারা স্কুলে পৌঁছে গেলে রাজকুট্টি তার বন্ধুদের ডাকতে যায় তার বাবাকে দেখানোর জন্য, কিন্তু শিল্পা বাইরে দাঁড়িয়ে থাকায় সেখানে সিকিউরিটি গার্ড এসে তাকে তাড়িয়ে দিতে শুরু করে। কারণ সে একজন হিজড়া মেয়ে, তাই তাকে কেউ পছন্দ করে না। সমাজের সবাই তাকে নিচু চোখে দেখে এবং সবসময়ই তাকে উপহাস করে। স্কুলের বাচ্চা এবং বাবাদের কাছ থেকে অপমানিত হয়ে শিল্পা তার ছেলেকে নিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু এখানে এসে তার মানুষের কাছ থেকে এত অপমান সহ্য হচ্ছিল না। তাই সে আবারও মুম্বাইতে ফিরে যাওয়ার জন্য টিকিট কাটতে যায়। ছেলেকে নিয়ে বাসায় যাওয়ার সময় শিল্পা একটা পানের দোকানে যায় পান কিনে খাওয়ার জন্য, কিন্তু ছেলের সাথে গল্প করতে করতে পিছন থেকে হঠাৎ করে তার ছেলে আর কোনো কথা বলে না। সব জায়গাতে সে তার ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। কোথাও ছেলেকে খুঁজে না পেয়ে সে আবারও পুলিশের কাছে আসে একটি রিপোর্ট লেখানোর জন্য, কিন্তু ওসি বার্লিন তাকে আবারও দেখে খুব খুশি হয় এবং তার উপরে আবারও খারাপ নজর দিতে শুরু করে। এদিকে শিল্পা বারবার তার কাছে অনুরোধ করছিল তার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু বার্লিন কিছুতেই তার কথা শুনছিল না। সে বরং নিজের চাহিদা মেটাতে ব্যস্ত ছিল। তাই এক পর্যায়ে শিল্পা অনেক রেগে যায় এবং ওসি বার্লিন তাকে মারতে আসলে সেও ওসি বার্লিনকে মারতে শুরু করে। পুলিশগুলো তাকে থামানোর চেষ্টা করলে সে অনেক কষ্ট করে তার মাথায় হাত রেখে তাকে অভিশাপ দেয় সে যেন মারা যায়। আসলে এর কিছুদিন পরেই শিল্পার এই অভিশাপের কারণেই হয়তো বার্লিন তার মাথার উপর টিভি পড়ে মারা গিয়েছিল। পুলিশের কাছ থেকে ফিরে এসে শিল্পা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার ছেলে রাজকুট্টি হারায়নি, সে বরং বাসায় ফিরে এসেছিল। ছেলেকে দেখতে পেয়ে সে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু সে যখন মুম্বাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন বাসার সবাই তাকে যেতে নিষেধ করছিল, বরং সবাই তার রূপান্তরিত হওয়াটা মেনে নিয়েছিল। শিল্পার বউ তাকে এভাবেই মেনে নিয়েছিল, কারণ সে আসলে মনে প্রাণে একজন মেয়ে ছিল। হ্যালো বন্ধুরা, এই মুভিটার মাধ্যমে বোঝানো হয় আমাদের সাথে ঘটে যাওয়া প্রায় সব কিছুই আসলে কোনো না কোনো ঘটনার সাথে সম্পৃক্ত থাকে এবং ভাগ্য কোনো না কোনোভাবে ঠিকই আমাদেরকে সাহায্য করে। যা কিছুই হয়ে যাক না কেন, বিধাতা আমাদের সাথেই থাকে। তবুও আমরা মানুষরা বিধাতাকে এবং তার সৃষ্টিকে মেনে নিই না, আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকি। হ্যালো বন্ধুরা, মুভিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।